এখানে বাড়িতে বসে আমরা কিন্তু সবাই, আমার বাড়িতেও বহু মানুষ মেসেজ করছেন যে আমরা বাড়িতে বসে পশুপতিনাথ মন্দিরের ছবি, নেপালের যেরকম আমরা পিসিআরকে বলবো, তার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, মানে এইটা রিপাবলিক বাংলা একেবারে নির্দিষ্টভাবে করেছে অনির্বাণ। আমি মানসদাও রয়েছেন এখানে, মানস ভট্টাচার্য পুরাণ বিশেষজ্ঞ। মানসদা, এত মানুষ দুর্গাপুজোর মতন না হলেও অনেক মানুষ বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা দেখতে পাচ্ছি এই রাত্রির বেলা, এগুলোও তো বাংলা টেলিভিশনে ফুটিয়ে তোলাটা প্রয়োজন। মানসদা, যেটা শুরু করলে ময়ূক, আমি সেখান থেকে শুরু করি। পশুপতিনাথ, এই পশুপতিনাথ নিয়ে ভারতীয় শাস্ত্রের মানে শিব কেন পশুপতি, একটা বড় গল্প আছে আর কি, মানে আজকের দিনের জন্য। সেটা হচ্ছে শিবরাত্রি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে পালন করা হয়। এক, পুরাণ অনুসারে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এবং এই দিনে শিবের জ্যোতির প্রকাশ হয়েছিল, যেগুলোকে আমরা জ্যোতির্লিঙ্গ বলে জানি। সেই একই প্রকাশ ঘটছে পশুপতিনাথের যে পুরাণের যে বর্ণনা, বিশেষত স্কন্দ পুরাণের যে বর্ণনা, কিছুটা বিষ্ণু পুরাণেও আছে, শিব পুরাণে কিছুটা পাওয়া যায়। সেটা হচ্ছে শিবের বিয়েতে যারা বরযাত্রী আসছে সেখানের যদি নামগুলো দেখো, সমস্ত কীট পতঙ্গ, মানে যত রকমের পশু পাখি কীট পতঙ্গ, তারা হচ্ছে শিবের সঙ্গী, আর সেই কারণে তিনি পশুপতি। এটা হচ্ছে পৌরাণিক দিক। আধ্যাত্মিক দিক এবং তার বৈজ্ঞানিক ভিত্তি যেটা, সেটা হচ্ছে যে এই যে কাল, মানে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এবং শিব হচ্ছে বিনাশের প্রতীক। কারণ যিনি সৃষ্টি করছেন, ক্রিয়েশন, তারপরে যিনি মেনটেনেন্স করছে, তারা কখনো ধ্বংস করতে পারবেন না। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ধ্বংস হবে। সেই সময়ের প্রতীক হচ্ছেন মহাকাল, অর্থাৎ সেই কালের নিয়মে ধ্বংস হবে আর কি। আজকের দিনের মহত্বটা হচ্ছে এটাই যে এই সময় এত বেশি বলবান, এবং সেই সময়টাকে আমরা যদি প্রকৃতি দিয়ে ধরতে পারি, কারণ সময়ের কোনো নির্দিষ্ট রূপ নেই। আমরা যেটাকে কল্পনা করি শিবের যে রূপ, সেখান থেকে আমরা কি ধরতে পারি? প্রথম কথা হচ্ছে তার যে মূর্তি কল্পনা আদিযোগী। সো ইউ হ্যাভ টু বি স্টেবল। তার মানে তোমাকে বড় কোনো কাজ করতে গেলে ভীষণভাবে যোগী স্বরূপ হতে হবে, যোগে থাকতে হবে, কিন্তু আগে স্থিত হতে হবে, স্থির হতে হবে। আমি এই 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 প্রকৃতি এবং শক্তি এবং প্রকৃতির যে মেলবন্ধন, যেটা আমরা শুরুতে বলছিলাম, সেটারই কথা বলতে বলতে এই মুহূর্তে আরও একটা নতুন জায়গায় যাওয়া যাক। মানে এই শিব মন্দির এই শিবরাত্রির দিনই আরও বেশি কোথাও তার মাহাত্ম্য সামনে চলে আসে। একপাশে চূর্ণী নদী, আর অন্যদিকে নদিয়া এবং বাংলাদেশ তার সীমান্তে যে শিবনিবাস, এশিয়ার বলা হয় নাকি দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কথিত আছে নাকি একসময় রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি স্বপ্নে পেয়েছিলেন যে শিব মন্দির তৈরি করতে হবে, তারপর তিনি শিব মন্দির করেছিলেন, কিন্তু একটা দুটো নয়, 108খানা শিব মন্দির। আর সেই শিবনিবাস, সেই মুহূর্তে আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন সেখানে, যাকে বলা হয় বাংলার কাশী, চূর্ণী নদীর ধারে সেই শিবনিবাস, সেই শিবের আরাধনার ক্ষেত্র থেকে এই মুহূর্তে একদম লাইভ কি ছবি পলাশ এই মুহূর্তের? একদমই দেখো, আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত মাহাত্ম্যপূর্ণ যে শিব মন্দিরগুলো রয়েছে, আমরা একের পর এক সেই চিত্রগুলো যেরকম রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি, তার সঙ্গে শিব তত্ত্ব সেটা নিয়েও বিশ্লেষণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশের একদম সীমান্তবর্তী গ্রাম কৃষ্ণগঞ্জ থানা এলাকার শিবনিবাস, অর্থাৎ এখানেই শিবের বাসস্থান ছিল। আর যেটা তুমি বললে যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এখানে রাত যত বাড়ছে উন্মাদনা বাড়ছে। আমি মেলার ভেতরে প্রবেশ করতেই পারছি না, কারণ এখানে দেখাই যাচ্ছে প্রচুর একটা বড় ধরনের মেলা বসেছে। ভিডিও জার্নালিস্ট বিশালকে বলবো, এখানে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের আমোদন বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে, এবং এখানে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী আজকের দিনে আছে তারা শিবের মাথায় জল ঢালতে। এখানে দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে প্রচুর এখানে দর্শক এবং প্রচুর পুণ্যার্থী। এর কিছুটা দূরেই
এই যে শিব মন্দির, সেই শিব মন্দিরের দীর্ঘ লাইন। তার কারণ এবারকার যে মাহাত্ম্যটা সেটা একটু অন্যবারের থেকে আলাদা, কারণ আজকে বিকেলবেলা থেকে এই শিবের যে লগ্ন সেটা শুরু হয়েছে এবং চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ শিবরাত্রির যে মূল গল্পটা সেটা কিন্তু এই শিব নিবাসের যে বিভিন্ন এলাকার বা এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে 1800 সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল। তারপরের থেকে কিন্তু আজও নিত্য পূজিত হয় এখানে বাবা ভোলেনাথ। এবং তার পাশাপাশি আমি একটুখানি যাবার চেষ্টা করব, আপনারা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? ভালো ভালো মতো কাটাচ্ছে যেরকম জানাচ্ছে। আমি আরেকটু জানবার চেষ্টা করবো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন। খুব ভালো না হ্যাঁ দেখতে আসছি, মেলা দেখতে আসছি। দেখো প্রত্যেকে আমার পেছনে যারা আছে এরা মেলা দেখতে এসছে এবং এখানে যত রাত বাড়ছে তত কিন্তু উন্মাদনাটাও বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ, আমি আরো বেশি করে ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, কারণ বেশি দূর ভেতরে ঢুকলে একদম সীমান্তবর্তী গ্রাম, এখানে সাময়িক নেটের সমস্যা হচ্ছে। তবুও এই শিবনিবাসের ছবি সঙ্গে রেখেই আমরা ডায়মন্ড হারবারে যাব। আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভারত সেবাশ্রম সংঘ থেকে। এখানেও শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন এবং আলাদা করে বিশেষ পূজা হয়। এই মুহূর্তে বরুণ সেই ছবি আমাদের সামনে তুলে ধরবে। বরুণ, এই ছবিটি যদি মানুষের জন্য, আমাদের দর্শকদের জন্য দেখাও। তারপরে যে ভারত সেবাশ্রম সংঘের যে অনুষ্ঠান, এটা কিন্তু অত্যন্ত বড় করে হয় এবং গোটা পৃথিবীতে ভারত সেবাশ্রম সংঘ দেখানোর চেষ্টা করতে হবে। তবে আপাতত এখনো পর্যন্ত আমরা নদিয়াতে রয়েছি, ছবি কিন্তু দেখছি নদিয়ার ছবি, অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে পলাশ আমাদের দেখালেন। ভারত বাংলাদেশ একেবারে সীমান্তে শিবনিবাস, তার ছবি, সেই ছবি সেখান থেকে লাইভ করে নিঃসন্দেহে অনিবার্য একটা দারুণ অভিজ্ঞতা আমার মনে হয় যারা রিপাবলিক বাংলার দর্শক। হ্যাঁ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, এবং দেখছিলাম পড়াশোনা করে যে এর নাকি চূড়াটা নাকি অনেক উঁচু। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে প্রায় চূড়ার সমেত মন্দিরের উচ্চতা হচ্ছে প্রায় 120 ফুট। এবং এখানে একসময় কৃষ্ণচন্দ্র রাজা, তিনি হচ্ছেন বাইরে বহিরাগতদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য একদম নদীর ধারে নাকি নিয়ে আলাদা করে এই জায়গায় মন্দির তৈরি করেছিলেন। সেই সময়তে আজ পর্যন্ত জাগ্রত। বর্গীর খুব উৎপাত ছিল, আর মহারাষ্ট্র থেকে বা মারাঠা থেকে আসা বর্গীরা সাধারণভাবে নদী পেরোতে ভয় পেত, সেই কারণে নদীর ধারে মন্দির তৈরি করা। ময়ূর, আমি তার পাশাপাশি একবার আমি রঞ্জন পাঠক দিও এই মুহূর্তে চলে এসেছেন, আপনাকে স্বাগত, এবং মানস ভট্টাচার্য দুজনেই রয়েছেন। আমি এক এক করে মানস ভট্টাচার্যকে একদম ছোট করে বোঝার চেষ্টা করছি। মানসবাবু, আমি দেখছিলাম যে ফুচকা স্টল বসেছে, বিভিন্ন মানুষ মেলায় যেভাবে দুর্গাপুজোর সময় আসে, উৎসবের মেজাজ, এবং এটাই কিন্তু বাংলা। এই বাংলার যে রামকে নিয়ে উৎসব, মহাদেবকে নিয়ে উৎসব, দুর্গাকে নিয়ে উৎসব, কালীকে নিয়ে উৎসব, সব কিছু মিলেমিশে যে সনাতন ঐতিহ্য, সেই সনাতন ঐতিহ্য কিন্তু বারবার ফুটে ওঠে। আমি শুনতে চাই বাংলার সঙ্গে শিবের সম্পর্কটা। যত শিবের যত রকমের জ্যোতির রূপ আমরা দেখতে পাবো আর কি। তুমি এক্ষুনি দেখাচ্ছিলে নর্থ বেঙ্গলের, সেখানে জল্পেশ্বর, তার পরবর্তীকালে একেবারে হুগলি তারকেশ্বর, এই রকম প্রত্যেকটা জায়গায় শক্তি আরাধনার বা শক্তিপীঠ, যেটা সেই শক্তিপীঠের যে সংজ্ঞা আমরা পাই, যে কোনগুলো সতীপীঠ, সেই সতীপীঠের সংজ্ঞায় বলা হয়েছে, যদি তার বাংলা করি তাহলে এরকম, যে সেখানে উত্তর বাহিনী নদী থাকবে এবং ভৈরব থাকতে হবে। সবথেকে বেশি শক্তিপীঠ বা সতীপীঠ দুটোই বাংলাতে, এবং সতীপীঠ হতে গেলে সেখানে ভৈরবের কোনো না কোনো মূর্তি থাকাটা বাধ্যতামূলক, এবং সেই ভৈরবের এক একটা রূপ। একবার আপনাকে একটু থামাচ্ছি, আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে যেতে। এই বেনারসে যেটা কাশীর ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি গোটা দেশে যে এই মুহূর্তে সেই ছবিটা এনআইএ থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমি একবার এই উৎসবের মেজাজের অডিও সহ আমরা একবার যদি শুনি। বেনারস থেকে
একেবারে কাশী বিশ্বনাথের বাবা বিশ্বেশ্বরের মন্দিরের সামনে থেকে সেখানকার শিব ভক্তদের একদম। আরাধনার ছবি এবং মেতে ওঠার ছবি আমরা এই মুহূর্তে দেখছিলাম। পশুপতিনাথের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেক মুহূর্তে জায়গায় জায়গায় একটা অন্য রকমের একটা আবেশ, একটা অন্য পরিবেশ। আর এই পরিবেশে আমি একবার সরাসরি চলে যাব, রঞ্জন পাঠক আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে একবার যাব। রঞ্জনবাবু, এই সুন্দর অসাধারণ মুহূর্ত, আমরা বলছি বিশেষ তিথি মহাশিবরাত্রি, কোন স্তোত্র কোন শ্লোক দিয়ে আজকে শুরু করবেন? স্তোত্র শিবের অজস্র রয়েছে। আমরা দেখেছি ভগবান শঙ্করের ক্ষেত্রে সবথেকে যেটা আপনাদের স্ক্রিনে বারবার আসছে, ওম নমঃ শিবায়। এই যে এই ওমটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আর 5টি বর্ণ থাকছে নমঃ শিবায়। এই স্তোত্রটা সাধারণ মানুষের কাছে কোন একটা খুব ভাবগম্ভীর নয়, অথচ খুব সোজা। মানে নমঃ শিবায় এই মন্ত্রটা যে কোনো লোক জপ করে থাকেন, এবং দেখবেন যে কোনো গুরুর থেকে দীক্ষা নেননি, শিব সম্পর্কে কোনো গভীর শাস্ত্র পড়া নেই, সেও নমঃ শিবায় বলে চিৎকার করে। তো এই নমঃ শিবায়ের ওপরে স্তোত্র রয়েছে। হ্যাঁ, নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকরায় নমঃ শিবায়। তাই প্রথম নমঃ শিবায়ের প্রথম শব্দ হলো ন, তাহলে প্রথম শ্লোকটাই সেই নকার রূপী শিবকে প্রণাম করি। এইভাবে শিব পঞ্চাক্ষর স্তোত্রই রয়েছে, যেটি সাধারণ মানুষ একবারে সহজ সরলভাবেই পাঠ করেন এবং করতে পারেন। এবং খুব গভীরে গভীরে যদি আমরা যাই তাহলে তো আমরা প্রায় সবসময় শুনি রাবণ রচিত তাণ্ডব, এছাড়া রয়েছে পুষ্পদন্তক। এটা খুব আশ্চর্যকর, কাশীর যে বাগান ছিল বিশ্বনাথের পূজার জন্য, সেই বাগানের ফুল চুরি করতেন পুষ্পদন্তক। তারপরে তাকে সে যাতে ফুল আর চুরি করতে না পারে তাই বিশ্বনাথের বাগানে তার প্রসাদী নির্মাল্য ছড়িয়ে রাখা হয়েছিল। তো পুষ্পদন্তক সেই বাগানে যখন ফুল চুরি করতে যায় তখন সে সেই প্রসাদী পুষ্পের ওপরে পা রেখে, এবং তার অনুভব হয় যে আমি প্রসাদী ফুলের ওপর পা রেখে দিয়েছি। তাই জন্য তিনি শিব মহিমা স্তোত্র রচনা করলেন, এবং যার শেষটা আমি সংস্কৃত শ্লোক উচ্চারণ করে সময় নষ্ট করব না, খালি ভাবার্থটা বলছি। তিনি সেখানে শিব সম্পর্কে কি বলছেন জানেন? তিনি বলছেন সপ্ত সমুদ্রকে যদি কালির দোয়াত কল্পনা করা হয়, আর সমস্ত পৃথিবীকে যদি লেখার পাতা কল্পনা করি, এবং সুরতরু বৃক্ষ অর্থাৎ স্বর্গের যে কল্পতরু বৃক্ষকে যদি লেখনী করি, আর সারদা অর্থাৎ সরস্বতী দেবী যদি কালের পর কাল ধরে লিখতে থাকেন, তাহলেও শিবের মহিমা বর্ণনা করা সম্ভব হবে না, বা শেষ করা মানে ইতি টানাটাও সম্ভব রঞ্জনবাবু, নয়। এই আলোচনা তো টানা চলতে থাকবে, এবং বারবার যে কথাটা বলছি, ঘরে বসে রাত 12টা অবধি সর্ববৃহৎ বাংলা টেলিভিশনে সবচেয়ে বড় যে কাভারেজ, স্বর্ণালী, অনির্বাণ এবং আমার সঙ্গে, এবং তার পাশাপাশি শিব উপাসক যারা রয়েছেন, এবং আপনারা যারা লাইভে দেখছেন গোটা বিশ্ব থেকে, রিপাবলিক বাংলা হর হর মহাদেব লিখছেন, ওম নমঃ শিবায় লিখছেন, লিখতে থাকুন কমেন্টে। আমরা ফিরছি কয়েক মিনিটের